সুপ্রিয় শ্রোতা, শুভ সন্ধ্যা। আজকে আমরা আবার আপনাদের কাছে এসেছি অল্প স্বল্প গল্প নিয়ে। কুলসুম, কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, এবং আমি আসলে অপেক্ষা করছি যে আবার কখন আমরা বসবো আমাদের সেই মধুর আলোচনা, অল্প স্বল্প গল্প। আজকে কিন্তু এত মধুর না আমাদের বিষয়বস্তুটা। আজকের বিষয়বস্তু তোমার স্বীকারোক্তিমূলক জবানবন্দি। আমরা যেটা কার্যবিধির তোমার ফৌজদারি কার্যবিধির 164 ধারায় যে স্বীকারোক্তি, মানে স্বীকারোক্তিমূলক জবানবন্দিটা একটা বিভীষিকার মতো সাধারণ মানুষের কাছে, তাই না? তো কিন্তু দেখো কুলসুম, এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিটা যেটা আমরা একটু আগে আলাপ করছিলাম, এটা যত বিভীষিকাময় মনে হয়, আমাদের আইনে কিন্তু অনেক মানে ফ্রেন্ডলি এই ব্যবস্থাটা আছে, কিন্তু এটা সম্পর্কে একটা মানুষের ধারণাটা অন্যরকম, একটা ভয় ভীতি স্বীকারোক্তিমূলক জবানবন্দি। তো আমরা আজকে সহজ করে যে এর আসলে সত্যিকার অর্থে স্বীকারোক্তিমূলক জবানবন্দির মূল যে ইনার মিনিংটা, কেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি হয় বা কিভাবে নিতে হয়, কত কত মানে স্বাভাবিক একটা পরিস্থিতি সৃষ্টি করে একটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি একজন ম্যাজিস্ট্রেট রেকর্ড করবেন, আইনের বিধানে আছে, সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। ঠিক আছে? জি, অবশ্যই ম্যাডাম। তো তুমি কি বলবে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিতে গেলে কিভাবে আগাতে হবে? জি, ধন্যবাদ ম্যাডাম। আপনি খুব চমৎকার করে বলেছেন যে আমাদের আসলে যাদের জন্য এই আয়োজন, সাধারণ মানুষ, যে তাদের জানার অধিকার আছে যে আমি একটি দুঃস্বীকারোক্তিমূলক জবানবন্দি কিভাবে আদালতে প্রদান করব, বা এটা যদি প্রদান করি তাহলে আমার বিরুদ্ধে এটা কিভাবে ব্যবহৃত হতে পারে। তো আমরা আসলে মূল কথায় যাওয়ার আগে আমরা যদি আমাদের পবিত্র সংবিধানে দেখি, বাংলাদেশের সংবিধানে কিন্তু বলা আছে যে সংবিধানের অনুচ্ছেদ 35-এর উপনুচ্ছেদ 5-এ যে কোনো ব্যক্তিকে তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য প্রদানে বাধ্য করা যাবে না। তার মানে কাউকে জোর করিয়ে তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করার কোনো সুযোগ নেই। তো আমরা আসলে ফৌজদারি কার্যবিধিতেও দেখেছি যে পর্যাপ্ত সময় দিয়ে তাকে ভাবনা চিন্তার সুযোগ দিয়ে, এবং তার যে স্বীকারোক্তি সেটা যে তার বিরুদ্ধে ব্যবহৃত হয়ে একটা দণ্ড আরোপ হতে পারে, সেই বিষয়টা যাতে সে বুঝতে পারে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেই বিষয়গুলোকে নিশ্চিত করার মাধ্যমে তারপরে কিন্তু তার স্বীকারোক্তিটা লিপিবদ্ধ করবেন। কুলসুম, আমরা একটু সাধারণ মানুষের জানার জন্য বলি, এই যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বললে, এই স্বীকারোক্তিটা কারা গ্রহণ করতে পারে? প্রথমত প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তোমার স্বীকারোক্তিটা নিতে পারে। আর যদি কোনো স্পেশালি কোনো দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়, তিনিও পারেন। কিন্তু কখনোই কোনো অবস্থাতেই তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট তো কখনোই পারবে না, কিন্তু তৃতীয় শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিতে পারবে না। তো তাহলে সাধারণ মানুষদের কাছে আমরা বোধহয় এই বার্তাটা পৌঁছে দিতেই পারি যে মানে প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এই ধারণাটা থাকলেই ভালো, তৃতীয় শ্রেণী পর্যন্ত না থাকলেও চলবে। বলো। আর আমাদের এই ক্ষেত্রে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, যে সাধারণ মানুষ হয়তো জানতে চাইতে পারে যে কখন এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিটা দেওয়া হয়। সাধারণত আমরা দেখি যে মামলার তদন্তকালে যখন পুলিশ কাস্টডিতে থাকে, তখন যদি কেউ বলে যে না সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করবে, তাহলে পুলিশ অফিসার তাকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে উপস্থাপন করে, এবং তখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যাবতীয় যে কার্যপদ্ধতি যেইভাবে ফৌজদারি কার্যবিধির 164 এবং 364 ধারায় উল্লেখ করেছে, সেইগুলো যথাযথ অনুসরণ করে তার জবানবন্দি লিপিবদ্ধ করার ব্যবস্থা করেন। সেক্ষেত্রে আমি একটা উদাহরণ দিয়ে সেটা অনেক স্পষ্ট হবে। আমি যখন সিরাজগঞ্জে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলাম, আমার কাছে একটা মামলা ট্রায়ালের সময় এসেছিল, আমার কাছে খুব অবাক লেগেছিল, এবং আমার মনে হয়েছে যে 164 ধারার বিধান মতে জবানবন্দি লিপিবদ্ধ করার এটা ছিল একটা প্রকৃষ্ট উদাহরণ। ঘটনাটা এমন ছিল যে 30 বছরের একটি তরুণ, সে তার স্ত্রীর সাথে রাগারাগি করে এবং তার স্ত্রী পিত্রালয়ে চলে যায়, তার বাবার বাড়িতে চলে যায়। তো ওই ভদ্রলোক অভিযুক্ত
ধরে নিলাম তার নাম মিস্টার জব্বার। সেই জব্বার তার শ্বশুর বাড়ি গেল, গিয়ে তখন শ্বশুরকে বুঝিয়ে শাশুড়িকে বুঝিয়ে, তার দুটো বাচ্চাও আছে, তার স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে আসতে চাইলো। শ্বশুর শাশুড়িও রাজি হলো, স্ত্রীও রাজি হলো, কিন্তু বাদ সাধলো তার ছোট চাচা শ্বশুর। সে বললো যে না, তোমার ঘরে আর আমার ভাইস্তিকে পাঠাবো না। এই কথাই সে খুব কষ্ট পেল, সে ফিরে আসলো। পরের দিন সে বাজারে যাওয়ার পথে তার চাচা শ্বশুরের সাথে দেখা। তখন চাচা শ্বশুরকে বলল যে আপনি তো আমারে দিলেন না আমার স্ত্রীকে ফিরিয়ে নিতে। চাচা শ্বশুর বলল খুব রাগ করে যে এমনই ভালো করেছি, এই সেই মন্দ সন্দ বলল। তখন জব্বারের মাথায় রক্ত উঠে গেল। সে দৌড় দিয়ে পাশেই একটা তাঁত ঘর ছিল, সেই তাঁত ঘরের একটা দরজার ঝাঁপি, মাঝে একটা লাঠি দেয়, সেই ঝাঁপির লাঠিটা এনে তার চাচা শ্বশুরের মাথায় একটা বাড়ি দিল। চাচা শ্বশুর ছিল সাইকেলে, সে যখন সাইকেল নিয়ে পালাতে চাচ্ছিল, বাড়িটা আসলে দিয়েছিল পিঠে, কিন্তু ওই সাইকেলের এই ঘূর্ণনের গতির কারণে তার মাথাটা পিছনে এসছে, মাথায় লেগেছে, এক বাড়িতেই শেষ ঘটনাস্থলে। তখন কিন্তু অভিযুক্ত চিৎকার করে আশেপাশের লোক জড়ো করেছে, এই চাচা শ্বশুরকে নিয়ে হসপিটালে গিয়েছে। তারপরে যখন হসপিটালে তাকে মৃত ঘোষণা করা হলো, সে নিজে আদালতে আত্মসমর্পণ করেছে, আদালতে না, পুলিশের কাছে। তারপর সন্ধ্যার পরেই সে পুলিশকে নিয়ে ঘটনাস্থলে এসে বলল যে আমি এখানে এইভাবে তাকে মেরেছি। পুলিশ তাকে যখন প্রডিউস করলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে, সেইখানে সে শান্তভাবে সমস্ত ঘটনা বর্ণনা করেছে। আমার কাছে মনে হয়েছে যে এই যে সে স্বতঃস্ফূর্ত ভাবে, এই বলা হয় ভলান্টারিলি, মানে স্বেচ্ছায় এবং ঘটনার আনুপার্বিক তার একটা বর্ণনা সে দিয়েছে, যেগুলো পরবর্তী সকল সাক্ষীর সাক্ষ্যও মিলেছে। এই ধরনের জবানবন্দি যখন কেউ স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে দেয়, সেই শাস্তির ভিত্তিতে কিন্তু, সেই জবানবন্দির ভিত্তিতে কিন্তু শাস্তি প্রদান করা যায়। যদিও আমি পরবর্তীতে সেই 302-এর আমি ধারাটা চেঞ্জ করে 304-এ নিয়ে এসেছি, যে তার আসলে এটা ইচ্ছে ছিল না, মোটিভ ছিল না, এবং তার পরবর্তীতেও যে তার যে গিল্টি যে মন, সেটার কোনো পরিচয় পাওয়া যায় না, সেজন্য। কিন্তু আমার মনে হয় যে এইভাবে যদি কেউ জবানবন্দি লিপিবদ্ধ করে বা স্বেচ্ছায় কেউ জবানবন্দি প্রদান করে, তাহলেই এটি কেবলমাত্র ফৌজদারি কার্যবিধির যে প্রদত্ত শর্ত তা পূরণ করতে পারে। চমৎকার, চমৎকার। আমি কুলসুম তোমাকে অনেক ধন্যবাদ দেবো যে তোমার মানে সময় মতো গল্পটা মনে পড়েছে, মানে ঘটনাটা মনে পড়েছে, এবং তুমি সাধারণ দর্শকদেরকে বলতে পারলে। আমার মনে হয় সাধারণ দর্শক ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পারলো। আমি তোমাকে প্রশ্নটা করতে চাইছিলাম, কিন্তু তোমার উদাহরণটা দেওয়ার পরে আর আমার মনে হয় প্রশ্নটা করতে হবে না। কিন্তু তারপর বলি যে দেখো, এই যে ঘটনাটা স্বতঃস্ফূর্ত ভাবে এবং স্বেচ্ছায়, এই কথাগুলোই কিন্তু আসলে সবচাইতে জরুরি। স্বেচ্ছায় তোমার কি মনে হয়? দেখো, কখনো কি কেউ স্বেচ্ছায় দেয়? কিন্তু দেয়, তাই না? এই হলো তোমার যে উদাহরণটা, সেটাই হলো স্বেচ্ছায় এবং স্বতঃস্ফূর্ত ভাবে। এরকম ঘটনা কিন্তু খুব কম সময়ের জন্যই আসে। কিন্তু তুমি দেখো, আমরা এই যে সুদীর্ঘ একটা সময় আমরা দায়রা মামলা করেছি, এবং আমি যখন হাইকোর্টে ছিলাম, আমি কিভাবে যেন প্রায় 4-4.5 বছর টানা আমি ডেথ রেফারেন্স কোর্টে ছিলাম। সেখানে ডেথ রেফারেন্স কোর্ট মানেই তো বোঝো, প্রত্যেকটি মামলায় একটা করে ফাঁসি, মানে মিনিমাম একটা আর কি, আর হলো 164 স্টেটমেন্ট। এবং আমার অভিজ্ঞতা কিন্তু খুব বিরূপ 164 সম্পর্কে। আমি দেখেছি যে মানে আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণ আর একটু মনোযোগী হলে ভালো হয়, অথবা পুলিশ প্রশাসন, মানে একটা এই যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি সম্পর্কে যে একটা মানে মানুষের মনে যে একটা ভীতিকর একটা ধারণা, সেটার প্রতিফলন আমি আমার 164-এর জবানবন্দিগুলোতে পেয়েছি। কেন তুমি দেখো, আমি কেন বলছি, দেখো তোমার যে আসামিকে যে সতর্কীকরণ করতে হয়, সতর্ক করতে হয় রেকর্ড করার আগে, সেখানে তোমার পুলিশের হেফাজতে কতদিন ছিল সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? সেই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হয় যে পুলিশের হেফাজতে তুমি কতক্ষণ, কতদিন ছিলে। তারপর তোমার যে দোষ স্বীকার করার জন্য তোমাকে কেউ চাপ দিয়েছে কিনা, ভয়ভীতি দেখিয়েছে কিনা, এই চাপ দিয়েছে কিনা, কেউ শাসিয়েছে কিনা, বা কোনো প্রলোভন দেখিয়েছে কিনা যে দেখো তুমি যদি দোষ স্বীকার করো তাহলে কিন্তু তুমি ছাড়া পেয়ে যাবে। আমি দেখেছি যারা এই 18-19 বছরের মানে কিশোর উত্তীর্ণ তরুণ, তাদের দোষ স্বীকারোক্তিও আমি দেখেছি। এরা কতটা বোঝে এই দোষ স্বীকারোক্তির মানে গুরুত্বটা, তাই না? কতটা বোঝে তারা? কিন্তু
তাদেরকে পুলিশ কিন্তু অনেক রকম কিছু বুঝিয়ে এনে ম্যাজিস্ট্রেটের কাছে ফেলতে পারে, কিন্তু আমার কথা হলো যে পুলিশের দায়িত্ব আসল মানে হ্যাঁ তুমি ছলে বলে কৌশলে একটা স্বীকারোক্তি নিয়ে তুমি শাস্তি দিয়ে দিলে, আইনের উদ্দেশ্য কিন্তু তা না, তাই না? সেজন্যই কিন্তু এত রেস্ট্রিকশন, এই যে 164 এর রেস্ট্রিকশন গুলো তুমি দেখো। তারপরে তোমাকে প্রলোভন দেখিয়েছে কিনা যে হ্যাঁ কোনো কিছু, তারপরে তোমাকে রাজসাক্ষী করার প্রস্তাব দিয়েছে কিনা, বা তাকে জিজ্ঞেস করা হয়, ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করা, আচ্ছা আপনি দোষ স্বীকার করছেন কেন, তাই না? তখন এই যে তুমি যে উদাহরণ দিলে সেটাতে হয়তো বলতো যে আমি এইভাবে তার, এবং তার পুরো যে সার্কামস্টেন্সটা তোমার ঘটনাটা যেটা তুমি বললে সেটা কিন্তু তার দোষ স্বীকার করার বিশ্বাসযোগ্য। কিন্তু অনেক সময়ই দেখা যায় যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গুলো কেন যেন মানে ঠিক মেলে না, সমস্ত অনেক সময় খাপছাড়া মনে হয় একদম। তো এইখানে কিন্তু আমি বলবো যে আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটদের একটা বিরাট ভূমিকা থাকা দরকার। কারণ তুমি দেখো যে ম্যাজিস্ট্রেটদেরকে কিন্তু কতগুলো প্রশ্ন করতে হয়, তাই না? যেমন তোমার তাকে প্রথমে বলতে হয় যে দেখো বাবা আমি কিন্তু পুলিশ না, আমি কিন্তু ম্যাজিস্ট্রেট, তাই না? এবং বলতে হয় যে তুমি দোষ স্বীকার করতে বাধ্য না, দোষ স্বীকার না করলে তোমাকে কিন্তু আবার পুলিশের কাছে দেওয়া হবে না, তোমাকে এটা কিন্তু খুব জরুরি। কারণ পুলিশের কাছে দেওয়া মানেই তারা ভাবে যে আবার একটা অলিখিত অত্যাচার কিন্তু হয়, এটা আমরা অস্বীকার করতে পারি না, তাই না? তো কারণ পুলিশ তার মাথায় হাত বুলিয়ে বলবে না যে বাবা বলো তুমি, তোমার কিছু হবে না। তারপরে সবচেয়ে বড় কথা, পুলিশ ম্যাজিস্ট্রেটকে বলতে হয়, আসামিকে জিজ্ঞেস করতে হয় যে দেখো তুমি যে দোষ স্বীকার করবে, শুধুমাত্র এই দোষ স্বীকারের উপরেই কিন্তু তোমার শাস্তি হবে, এবং সেই শাস্তিটা যদি মার্ডার কেসে হয় যাবজ্জীবন হতে পারে, ফাঁসি পর্যন্ত হতে পারে, এবং হয়, তাই না? ফাঁসি, তোমার ম্যাক্সিমাম ফাঁসি কিন্তু দেখো দোষ স্বীকারের উপরে হয়। কেন হয়? কারণ আমি তোমাকে খুন করবো, আমি তো কোনো সাক্ষী রাখবো না, তাই না? বা স্ত্রী হত্যা বা স্বামী হত্যা, কেউ কি সাক্ষী রেখে মারবে? কখনোই না। এবং ম্যাক্সিমাম কেসগুলোতে তোমার দোষ স্বীকারোক্তির উপরেই হয়। তো কাজেই তখন কিন্তু ম্যাজিস্ট্রেট তাকে মানে সঠিকভাবে বোঝাবে যে দেখো তোমার এই দোষ স্বীকারোক্তির কারণে কিন্তু তোমার ফাঁসি হয়ে যাবে। সবচাইতে বড় কথা যে তাকে সমস্ত কিছু বোঝানোর পরে আসামিকে তোমার কাছে যে আসবে স্বীকারোক্তি করতে, সেই ব্যক্তিকে সমস্ত অবস্থাটা বোঝানোর পরে তাকে তোমার আস্থায় নিয়ে এসে তাকে বলতে হবে যে তোমাকে কিন্তু আমি আরো সময় দিচ্ছি, আমি বুঝালাম সবকিছু, তারপরেও তুমি সময় নাও ভাবনা চিন্তা করার জন্য, এবং 3 ঘন্টার ভাবে বলা হয় যে কমপক্ষে 3 ঘন্টা তোমাকে সময় দেওয়া হবে। তো এই যে আমার মনে হয় যে সঠিকভাবে বোঝানোর পর কতজন তোমার দোষ স্বীকারোক্তি করবে। তো আমার মনে হয় আজকে 164 এর যে ব্যাপারটা, সেটা তোমার 164 এর মানে গুরু দায়িত্বটা কিন্তু বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপরে, না? তুমি কি মনে করো? জি অবশ্যই ম্যাডাম। এই ক্ষেত্রে আরেকটা বিষয় আমরা যেটা দেখি যে এক্সকালপেটরি এবং ইনকালপেটরি দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দির ক্ষেত্রে আমরা ম্যাডাম মামলার বিচার কার্য করার সময় প্রায়ই দেখেছি অনেকেই 164 করেছে, কিন্তু বলেছে যে তারপর আমি বাইরে দাঁড়িয়েছিলাম, ভিতরে কি হয়েছে তার জানি না। ডাকাতি মামলায় বলেছে যে আমি বাড়ির বাইরে ছিলাম, আমি জানি না। কুলসুম, আমরা একটু যেহেতু সাধারণ দর্শকদের জন্য বলছি, এক্সকালপেটরি আর ইনকালপেটরিটা আমরা একটু সহজ করে বলি। যে এক্সকালপেটরিটা হলো তোমার যে আমি মানে নিজেকে জড়িয়ে না, মানে ও করেছে আমি বাইরে থেকে দেখেছি, তাই না? আমি মানে ছিলাম না, এমন একটা ভাব যে হ্যাঁ আমি তো দেখেছি আর কি। আর ইনকালপেটরি হলো আমি নিজেকে জড়িয়ে বলছি। তো ইনকালপেটরিটা কিন্তু গুরুত্বটা অনেক বেশি। তো কাজেই হ্যাঁ বলো, তুমি বলো। হ্যাঁ, এটা যদি আমরা ছোট্ট একটা উদাহরণ দিই, যে এখন করিম এসে বলল যে আমি, রহিম এবং শফিক আমরা 3 জন মিলে রওনা হই, কারণ আমাদের রানার উপরে খুব রাগ ছিল। আমরা রানার দোকানে গেলাম যে তাকে আজকে আমরা একটা শেষ দেখেই ছাড়বো। তাদের একটা টাকা পয়সার লেনদেন ছিল, এগুলো নিয়ে কথা কাটাকাটি হয়। আমি সামনে দাঁড়ানো ছিলাম, হঠাৎ করে শফিক রানাকে গুলি করলো। তখন আমি দৌড়ে এসে মোটরসাইকেল স্টার্ট দিলাম, ওরাও পালিয়ে গেল। পরে শুনলাম যে রানা মারা গেছে। এখানে সে বোঝাচ্ছে যে আমি পুরো ঘটনা জানতাম, কিন্তু আমি গুলি করিনি, কেবলমাত্র শফিক গুলি করেছে। নিজেকে সেফ রেখেছে, কিন্তু ঘটনার সাথে যে এই মানে টাকা পয়সা লেনদেনের বিষয়টার সাথে সে জড়িত করেছে, মৃত্যুর সাথে জড়িত করে নাই। এইটাকে আমরা বলতে পারি যে নিজেকে না জড়িয়ে এক্সকালপেটরি দিয়েছে। আবার যদি এমন হয়
যে হ্যাঁ আমি শফিক এবং রফিক আমরা তিনজনে গেলাম, গিয়ে রানার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তখন আমাদের মধ্যে একটা হাতাহাতি হয়। এক পর্যায়ে তাকে রফিক বের করে পিস্তল বের করে একটা গুলি করে, আমি তাকে একটা জোরে ধাক্কা দিয়ে ফেলে দিই। এরকম যদি কিছু থাকে তাহলে এখানে কিন্তু সে নিজেও নিজেকে জড়ালো এবং এটা ইনকালপেটেড। এই ক্ষেত্রে তার এই সাক্ষ্যটার মাধ্যমে তার নিজের বিরুদ্ধে এবং প্লাস অন্যান্য আসামির বিরুদ্ধেও সে যে অভিযোগটা এনেছে সেইটা যদি অন্য করবোরেটিং উইটনেস দিয়ে হয় তাহলে তাদের বিরুদ্ধে বলতে চাচ্ছিলাম যে এখানে যদি রফিক নিজেকে জড়িয়ে বলে এবং তার সাথে আরো দুজনকে জড়ায়, তো রফিকের কিন্তু শাস্তি হবে তার কথাটার উপরেই, তার স্বীকারোক্তিটার উপরে। কিন্তু বাকি যে দুজনকে জড়ালো তাদের জন্য তাদের দুজনের জন্য সাক্ষী লাগবে। কিন্তু বিচারক যদি মনে করে যে না, রফিক তার নিজেকে যেটুকুন জড়িয়েছে সেটুকুনে রফিকের কথাটা বিশ্বাস করে রফিককে শাস্তি দেওয়া যাবে, কিন্তু বাকি দুজনের জন্য আরো সাক্ষী লাগবে, তাই তো? সেটাই তো 164 আর কি আছে বলো তো, যেটা কিনা আমাদের সাধারণ মানুষকে বলতে পারি, বলা উচিত? যে এটা হচ্ছে যে অনেকে এই 164 এর সাক্ষ্য হয়তো দেয় পুলিশের ভয়ের বা অনেক সময় চাপে বা নিজের পরিবারকে এমন একটা ঝুঁকির মধ্যে ফেলে দেবে এই ধরনের কোনো রকমের ভয়ভীতির মুখে পড়ে, তারপরেই কিন্তু সে এটা এই প্রত্যাহারের জন্য একটা আবেদন রিট্রাক্ট করার জন্য। কিন্তু রিট্রাক্ট করার আবেদন করুক বা না করুক, করলেই সেটা বাদ হয়ে যাবে না, আবার না করলেও তার বিরুদ্ধে সেই জবানবন্দির ভিত্তিতে শাস্তি হবে না, যতক্ষণ পর্যন্ত না অন্যান্য সাক্ষ্য দ্বারা এটা সমর্থিত হয়ে আদালতের কাছে গ্রহণযোগ্য সাক্ষ্য হিসেবে প্রমাণিত না হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই রিট্রাকশনের দরখাস্তের উপর ভিত্তি করে কিছু যায় আসে না। রিট্রাকশনের ব্যাপারটা তুমি যখন বললে কুলসুম, রিট্রাকশন মানে প্রত্যাহার করা। যেমন আমি বলবো যে আমি 164 স্টেটমেন্ট দিয়েছিলাম, কিন্তু আসলে এটা আমার উপরে অত্যাচার করে বা আমাকে ভুল বুঝিয়ে নেওয়া হয়েছে। তো সেখানে আমরা যেটা সাধারণ দর্শকদেরকে জন্য বলতে পারি, একেবারে যারা সাধারণ শ্রোতা তাদের জন্য বলতে পারি যে এই রিট্রাকশনটা কিন্তু ঠিক প্রথম অপরচুনিটি যখন আসে, প্রথম সুযোগ আসে রিট্রাক্ট করার, তখনই দিতে হবে, তখনই করলে ভালো। এক মাস পরে আমরা মামলা করতে গিয়ে দেখেছি যে রিট্রাকশনটা যদি একদম ফার্স্ট অপরচুনিটিতে দিয়ে ফেলে তো সেটার একটা মূল্য আছে, একেবারে যে নেই তা না। আবার যদি একটা পরে লয়ারদের কথাতে বা কোনো একটা কারণে বোঝাই যাচ্ছে, তখন কিন্তু এটা আমরা দেখি না, আর রিট্রাকশন আছে, ঠিক আছে রেখে দাও। তো এই আমার মনে হয় আজকে সময়টা আমরা বোধহয় পার করে ফেলেছি, কোনো সমস্যা নেই কুলসুম। 164 নিয়ে আমরা ভেবেছিলাম যে আরো অনেক কথা বলা যাবে, আমরা শুরু করলাম, তাই না? শুরু করলাম আমরা, প্রত্যেকটা বিষয়ে আমরা আসলে এত 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 কথা বলার আছে, এত সহজে এত তাড়াতাড়ি যদি হতো তাহলে তো আর দিনের পর দিন এই একই আইন নিয়ে চলতো না, তাই না? এবং তুমি দেখো যে 164 নিয়ে প্রচুর রুলিং আছে, তো এগুলো মানে শেষ নেই। আমি বলি না যে আইনের শুরু আছে শেষ নেই, তো সেরকম আর কি। তো আমাদের আজকে এ পর্যন্তই থাক, যেহেতু আমাদের সময়টা শেষ হয়ে যাচ্ছে। এরপর আবার দেখা হবে। আজকে আর শেষ করতে চাচ্ছি। সুপ্রিয় শ্রোতা, আবার দেখা হবে আগামী বৃহস্পতিবার রাত 9টায়। এ পর্যন্ত ধন্যবাদ।